করে স্টিয়ারিং বক্স খুলবো, তাই না? সো আগে আমরা লেখেন পসিবল ফেলিওর, ভিওসি না, পসিবল ফেলিওর পয়েন্ট অফ স্টিয়ারিং সিস্টেম। ঠিক আছে, আচ্ছা। হাইড্রোলিক ব্র্যাকেটে লেখেন, মানে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কী প্রবলেম হয়। পসিবল ফেলিওর পয়েন্ট অফ হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এখন কেন? কারণ মেকানিক্যাল আমরা লিখবো না, কারণ মেকানিক্যালের যে প্রবলেম হাইড্রোলিক এবং ইলেকট্রিকের মধ্যে এগুলো আছে, তাই না? কাস্টমার কমপ্লেন বলবে যে স্টিয়ারিং হার্ড, সরি পসিবল ফেলিওর পয়েন্ট, স্টিয়ারিং হার্ড না, পসিবল ফেলিওর পয়েন্ট হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ওয়াশরুমে কেউ আছে নাকি? লাইটটা দেওয়া কেউ আছেন? নো আই এম দেয়ার। ফ্লুইড লাইন লিকেজ, LEAKA লিকেজ, বেল ড্যামেজ, পাওয়ার স্টিয়ারিং পাম্প ড্যামেজ, রোটারি কন্ট্রোল ভালভ ড্যামেজ হয় না। এটা আসলে কে ড্যামেজ হয় না, ড্যামেজই লাগে। কোনটা? বক্স বক্স ওটা আসতেছি, ওটা এখন আছে, শুধু পাওয়ার স্টিয়ারিং হাইড্রোলিক পাওয়ার এগুলো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, লিখছেন? আচ্ছা, এটা হলো পাওয়ার স্টিয়ারিং হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখবেন হচ্ছে এটা হলো শুধু অনলি পাওয়ার হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এরপর লেখেন ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, পসিবল ফেলিওর পয়েন্ট অফ ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। হ্যাঁ, বুঝতে পারো না? এই লিখছেন? এবার ইলেকট্রিক পাওয়ার লিখছেন না? আচ্ছা, এটার মধ্যে যা ম্যাক্সিমাম সময় হচ্ছে সেন্স হয়ে যায়। হ্যাঁ, কি স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, 2 নম্বর হচ্ছে ইপিএস মোটর, পিএস ইসিউ। স্টিয়ারিং সেন্সরে কোনো ই দেখাবে স্যার? ফল কোড দেখাবে, ড্যাশবোর্ডে কোনো ই আসবে? ড্যাশবোর্ডে সাইন আসবে।
কিরকম সাইজ আসতে পারে? দেখালাম না সেদিন, এরকম একটা হলুদ সাইন আসবে সব গাড়িতে থাকে? সব গাড়িতে, যত গাড়ি আছে প্রত্যেকটা সেম, রেড ইয়েলো যে কোনো একটা থাকতে পারে, তবে এই সাইনটা থাকবে, মানে স্টিয়ারিং হুইলের মতো থাকবে, সাইড দিয়ে একটা আশ্চর্যবোধক সাইন থাকবে। আরেকজন কোথায়? আপনার সাথে আরেকজন ছিল না, আরিফ ভাই কোথায়? আরিফ ভাই চলে গেছে? ওকে, আচ্ছা, এই দুটো হচ্ছে, এই কটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এখন কমনলি লেখেন, মানে এইগুলো ইলেকট্রিক পাওয়ার এবং হাইড্রোলিক, মানে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম এবং ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের এই ফল্টগুলো হয়। এখন কমনলি কী ফল্টগুলো হয়? সবগুলোর মধ্যে থাকে, তাই না? আচ্ছা, লেখেন আচ্ছা, লেখেন হচ্ছে স্টিয়ারিং বক্স। এখানে পানির বোতল আছে? আচ্ছা, নিয়ে আসছিস। দেখছেন স্টিয়ারিং বক্স, ড্যামেজ। স্টিয়ারিং বক্স প্লে লেখেন, ফ্রি প্লে, ফ্রি প্লে গজে যেটা, বা ড্যামেজও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোর ক্ষেত্রেই হয়। আচ্ছা, স্টিয়ারিং সিস্টেম কিছু গাড়ি তো আছে হাইব্রিডে আসছে, কিছু গাড়ি স্টিয়ারিং আবার 2012 তে কিছু নোয়াতে আসছে, প্রিমিয়াতে আসছে, যেমন 2012 তে দেখা যেত খুব কুইকলি এক দেড় বছরে স্টিয়ারিং করা শুরু করতো, ওইগুলো কি স্টিয়ারিং ছিল? আচ্ছা, স্টিয়ারিং গজের ব্যাপারটা হচ্ছে হাইড্রোলিক বলেন আর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার বলেন অথবা মেকানিক্যাল স্টিয়ারিং বলেন। স্টিয়ারিং গজা বলতে হচ্ছে আপনার গাড়ির স্টিয়ারিং বক্স যে ফ্রি প্লে, যে এরকম করে যে ঘট ঘট শব্দ করে, তাই না? ইটস ডিপেন্ড অন রোড কন্ডিশন, মানে ও কি ছাকি রাইট। রাস্তার উপর ডিপেন্ড করে স্টিয়ারিং বক্স, সাসপেনশন, এইগুলো আইটেম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, এরপর লেখেন টাই রডেন, টাই রডেন, রড এন্ড। এরপরে স্টিয়ারিং ইয়োক, ওয়াই ও কে ই, স্টিয়ারিং ইয়োক। ওই ক্ষেত্রে কি ব্যাঙের হাইড্রোলিকের হাইব্রিডের যে স্টিয়ারিং ওইগুলো কি সেম? সেম। সেম। লিখছেন? আচ্ছা, স্টিয়ারিং ইয়োক, ও কে ই হবে, কে ই হবে, ইয়োক বানান কে ই, তুমি ই কে লিখছো, হ্যাঁ, ওকে। দেখেন এই প্রবলেমগুলো হবে, তাছাড়া স্টিয়ারিংয়ের আসলে প্রবলেম হওয়ার আর তেমন কিছু নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন স্টিয়ারিং নিচ থেকে এবার আসি, যেহেতু নিচটা কমন, স্টিয়ারিং বক্সের আসলে কী ধরনের প্রবলেম হয়, তাই না? আমি যদি আচ্ছা দেখেন, এই যে স্টিয়ারিং বক্সের মধ্যে, এটা মেকানিক্যাল স্টিয়ারিং মধ্যেও র্যাক অ্যান্ড পিনিয়ন আছে, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমেও আছে, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে সেম জিনিসটা আছে। এটা নষ্ট হয় কেন? যখন একটা রাস্তা, একটা গাড়ি রাস্তায় চলে, তো রাস্তায় যখন চলে ভাঙা রাস্তা এমন করে না, হ্যাঁ, ফ্রিকশন না, যখন চাকা চাকা যেমন এমন করে, তখন কি হয়, এই যে
স্টিয়ারিং বক্সের যে র্যাকটা আছে এটা কি হয়, এটা এমন করে, কারণ একটা নিচে একটা উপরে, ঠিক আছে, একটা নিচে একটা উপরে। তো যখন তো এই যে এই যেটা লম্বা এটা যেটা আছে এটা দাঁতের উপর সাথে দাঁতের সাথে কী হয়, ফ্রিকশন হয়, ফ্রিকশন হয়ে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে গিয়ার ল্যাশ বৃদ্ধি পায়, এটা গিয়ার ল্যাশ বলে আর কি। গিয়ার ল্যাশ যদি বৃদ্ধি পায় তাহলে ওই যে প্লেটা বাড়ে, অনেক সময় দাঁত কী হয়, দাঁতই ক্ষয় হয়ে যায়। স্টিয়ারিং ঘুরাবেন, মানে স্টিয়ারিং ঘুরবে বাট চাকা ঘুরবে না, খুব বেশি পরিমাণে এটা হলে আর কি, ঠিক আছে। এবং এটা ডিপেন্ড করে রোড কন্ডিশনের উপর। আপনি যদি গ্রামের ভাঙা রাস্তা অলওয়েজ গাড়ি চালান, আপনার গাড়ি স্টিয়ারিং বক্স তাড়াতাড়ি যাবে। আর যদি আপনি ঢাকা রংপুর হাইওয়ে, ঢাকা চিরং হাইওয়ে যে ভালো রাস্তায় চালান, তাহলে স্টিয়ারিং বক্স খুব বেশি যাবে না, ঠিক আছে। তাহলে এটা সলিউশন কি, এটা আপনি রিপেয়ার করতে পারবেন না। ইট শুড বি রিপ্লেস বাই নিউ ওয়ান। ওয়াই? যদি আপনি রিপ্লেস করেন তো স্টিয়ারিং হার্ড হবে। এবং অ্যাজ এ কোয়ালিটি সার্ভিস শুড বি রিপ্লেস। কারণ আপনি খুলবেন, খোলা 3,000 টাকা খোলা ফিটিং নেবেন, আবার রিপেয়ার চার্জ নেবেন ধরেন যে আরও 4,000 টাকা, কত হলো 7,000 টাকা, কথার কথা। আমি 4,500 টাকা নিই স্টিয়ারিং বক্স খোলা ফিটিং, তো ধরেন যে 2,500 টাকা নিয়েছেন আপনি, যে রিপেয়ার করবে সে 4,500 টাকা দিয়ে খোলা ফিটিংয়ের চার্জে সেখানে কাজ করাবে না, ঠিক আছে। তো ধরেন যে আপনি 2,500 টাকা নিয়েছেন, রিপেয়ার করে নিলেন 3,000, 5,500 টাকা, কিন্তু এটা চলবে 3-4 মাস সর্বোচ্চ। রিপেয়ার কি মানে ওই দাঁতগুলোর মধ্যে মেটাল লাগা দিয়ে আবার গ্রাইন্ডিং করে দাঁত বানা দেয়, থাকবে না তো এটা, রাইট, ঠিক আছে, এটা থাকবে না এবং স্টিয়ারিং হার্ড হতে পারে। সো আবার 2 মাস পর আপনার আবার কাছে আসবে, কাস্টমার দিন শেষে ডিস্যাটিসফাই হবে। মানে গাড়িতে যদি প্রবলেম হয়, আপনি টাকা নিয়েছেন, এটা কাস্টমার ভুলে যাবে যে আবার প্রবলেম হয়েছে, এটা মাথায় রাখবেন। ভাই আপনার কাছে বারবার আসতেছেন, মানে আপনি যদি বলতেন যে ভাই এটা চেঞ্জ করেন, 2 মাস পর আপনাকে ঝামেলা পাওয়া যাবে, সাথে সাথে চেঞ্জ করতো, রিল্যাক্সে সে আবার 3-4 বছর চালাইতে গাড়ি, তাহলে তার ওই ব্যাপারে আর কোনো প্যারা নাই, আপনার প্রতি ডিস্যাটিসফ্যাকশনও নাই। এই চিন্তা করলে আপনি ধরা খাবেন, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে স্টিয়ারিং বক্স। এরপর টাই রড এন্ড, হ্যাঁ খোলা আছে, এই যে। আচ্ছা, আচ্ছা, দেখেন এটা হচ্ছে টাই রড এন্ড, এটা টাই রড অথবা র্যাক এন্ড, এটা স্টিয়ারিং র্যাক, এটাকে বলা র্যাক। র্যাকের প্রান্তে এটা লাগানো থাকে, এটার নাম কি র্যাক এন্ড, আর এটা টাই রড এন্ড। এটার মধ্যে দেখেন এই যে এটা যে আছে না, কি বলে এটা না, বুট কভার ছিঁড়ে যায় গিয়ে এটা লুজ হয়ে যায়, এটা মরিচা পরে হার্ড হয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা মরিচা পরে ভিতরে হয়তো হার্ড হয়ে আছে, গ্রিস থাকে, এটা কি হয় গড়ের করে। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই যে এটা এবং স্টিয়ারিং র্যাক যদি খারাপ হয়ে যায়, তাহলে গাড়ি চালার সময় এই যে যেমন করে না, ঘটর শব্দ করে, ড্রাইভার এসে বলে যে ভাই আমার গাড়ির সাসপেনশনের সাউন্ড। এটা আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বাসে যেটা খারাপ বাস আর কি, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কাস্টমার কিন্তু জানে না কোথায় সাউন্ড, কাস্টমার করে ভাই গাড়ি ঘটর করে। অনেক গাড়ি আমি দেখছি যে কাস্টমার বলতেছে ভাই আমার সাসপেনশনের সাউন্ড আছে, চালায় দেখি যে স্টিয়ারিংয়ের সাউন্ড, শুধু স্টিয়ারিং বক্স চেঞ্জ করে প্রবলেম সাউন্ড। কি বুঝতে পারছেন? তো আপনি কী করবেন, টাই রড এন্ড, এটা ভাঙ্গা রাস্তা চলে ঘটর সাউন্ড করবে, গাড়ি চালাই দেখি, এবং এই সাউন্ডটা করবে। প্লাস যখনই করবে তখন স্ট্যান্ডে ধরবেন, করবেন, দেখবেন এরকম করবেন একটু জোরে ঠিক আছে। তাহলে দেখবেন যে স্টিয়ারিং বক্স থেকে যে প্লে যে ঠাক 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 সাউন্ড
এটা করবে। এবং আরেকটা প্রবলেম হবে, গাড়ি চালাতে গিয়ে ব্রেক যখন করবেন চাকা ভাইব্রেশন করবে। এরকম করে স্টিয়ারিং আপনি কন্ট্রোল করতে পারবেন যদি বেশি একটু দুর্বল হয়। ঠিক আছে, আচ্ছা এটা হলো গেল কি র্যাক এন্ড টায়ার রড এবং স্টিয়ারিং বক্স। এরপর হচ্ছে স্টিয়ারিং ইয়োক। ইয়োকটা আসলে একটা ব্র্যান্ড নিউ ছিল, এটার মধ্যে ছবিতে দেখা যাচ্ছে না। ঠিক আছে, স্টিয়ারিং ইয়োকের অবস্থানটা যে এখানে, ঠিক আছে, এই যে এটাকে বলে স্টিয়ারিং ইয়োক। এবং দেখেন ইউনিভার্সাল জয়েন্ট আছে না, এটার দুইটা ইউনিভার্সাল জয়েন্ট থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে এবং মাঝখানে সাসপেনশনের মতো খেলে। ঠিক আছে, এটা কখন সাউন্ড করে যখন স্টিয়ারিং কাটবেন টিস টিস করে সাউন্ড হবে। এই যে বল জয়েন্টগুলো আছে না, এই যে ইউনিভার্সাল জয়েন্টের, অথবা গাড়ি চলবেন ওখান থেকে গিটির গিটির গুটির 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 সাউন্ড আসতে পারে। এক, 2 নম্বরে গাড়ি স্পিড ব্রেকার থেকে নামার সাথে গাড়ি কিন্তু এরকম করে এটা নিচে দিয়ে, ঠিক তখন এই যে কি জয়েন্ট বলে, স্লিপ জয়েন্ট বলে আর কি, স্লিপ জয়েন্টটা খেলে আর কি, খেলে এখান থেকে ঘটর সাউন্ড আসে। ঠিক আছে, কি বোঝা যায় আমার কথা? আচ্ছা, তাহলে কি করতে হবে, স্টিয়ারিং ইয়োক চেঞ্জ করে দিতে হবে। মেকানিক্যাল পার্টগুলোর কথা বলছি একদম। পাওয়ার স্টিয়ারিং মোটরের ভিতরে যে ওই একটা প্লাস্টিকের ওই ইয়ার মতো পিনিয়নের মতোই যে মতো পিনিয়ন টাইপের কামরাঙ্গা বলে আর কি মেকানিকটা, হ্যাঁ ওইটা অ্যাকচুয়াল নামটা কি আছে? আচ্ছা, এটা ভিডিও আচ্ছা, এর নামটা আমি বলি। The exception of the newest vehicle designs that are low, damage may occur to the pump and seal. এই যে এটার ভিতরে and failure of the power steering pump. A leaking tries to plug pump. এই এটা প্লাস্টিকের এটার নাম আসলে বলতে পারবো না, এটা দেখতে হবে। কামরাঙ্গাই বলে সব। This occurs অ্যাকচুয়ালি এটা কামরাঙ্গা না, কামরাঙ্গার মতো তো। আচ্ছা, এটা একটা। তাহলে স্টিয়ারিং ইয়োক সমস্যা হলে কী হবে, গাড়ি স্পিড ব্রেকার চলবে, মানে যখন স্পিড ব্রেকার নামে যখন ঝাঁকি মারবে তখন কী হবে, শব্দ করবে। ঠিক আছে, এরপরে দেখেন হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে বলছে পাওয়ার স্টিয়ারিং কী বলে, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ট্রান্সমিট SP3 কিন্তু ম্যাক্সিমাম অনেক গাড়িতে আছে। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড হচ্ছে গিয়ার অয়েল, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা হয়। এটা 3 বছর পর অথবা 30,000 কিলোমিটার পর, 20,000 কিলোমিটার বা 30,000 কিলোমিটার পর রিপ্লেস করতে হবে। এটা রিকমেন্ডেশন দেয়া থাকবে হচ্ছে স্পেসিফিক ব্র্যান্ডের স্পেসিফিক মডেল অনুযায়ী কোন গাড়িতে কত, এটা আপনারা গুগল অথবা গাড়ির ওনার্স ম্যানুয়াল PDF ডাউনলোড দিয়ে দেখতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং বেল্ট যদি খারাপ হয় তাহলে প্রপারলি পাম্পিং করতে পারবে না, স্টিয়ারিং হার্ড হবে। পাম্পের বেল্ট যদি দুর্বল হয় তাহলে কী হবে, পাম্পকে ঘুরাইতে পারবে, পাম্প ঘুরাইতে পারবে না, স্টিয়ারিং হার্ড হবে। বেল্ট কীভাবে আপনি চেক করবেন, বেল্টটা ধরবেন, এটাতে যেটা লাগানো থাকে পুলিশ হাতে, এটা ধরে এই পাশে ভাঁজ করবেন উল্টো পাশে, যে বেল্টটা দেয় তো একটু, দেখো ধীরে ধীরে পুরোটা যাই না আবার। এটা টাইমিং বেল, ঠিক না, অল্টারনেটর বেল বা ওইগুলো বেলগুলো নিয়ে আসো, ফ্যানটা অফ করে না নিয়ে আসো, সবগুলো নিয়ে আসো, থাক বাধা থাক। বেল কীভাবে চেক করবেন, নর্মালি বেল শব্দ করে, কি শব্দ করে, তাই না? তারপরে আপনি কীভাবে বেলটা খোলার পর দেখবেন, এই যেটা ধরছে না, ধরার পর এই যে এভাবে ভাঁজ করবেন, দেখবেন ফেটে গেছে, তার মানে এটা হার্ড হয়ে ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, তাই না? এভাবে দেখতে হবে। দেখেন এই বেল যদি আপনি লাগান, এই দেখেন, তাহলে
বেল্ট লাগানোর পর অ্যাডজাস্ট করার পর আবার লুজ হয়ে যাবে, কারণ এটা ইলাস্টিসিটি নাই তো। এবং বেল্টের যখন কেনার সময় আপনি দেখবেন যে কত পিকে আর কি, 5 পিকে না 7 পিকে, মানে কত দাঁতের। ওকে, এটা একটা। এরপর হচ্ছে কি আছে যে পাওয়ার স্টিয়ারিং পাম্প। পাম্প যদি খারাপ হয়, দেখেন ব্যাপারটা কিন্তু একটু জটিল এই জায়গায়। পাওয়ার স্টিয়ারিং পাম্প যদি খারাপ হয়, গাড়ি ফুল টার্নিং নেওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঘুরাইলে একবার পাইতাম, ঘুরাইলেই বন্ধ হয়। ফুল টার্নিং করলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় পাওয়ার স্টিয়ারিং পাম্প যদি দুর্বল হয়, অথবা স্টিয়ারিং বক্সও যদি জ্যাম হয়ে যায়। কেন? ধরেন যে আপনি গাড়ি ফুল টার্নিং ঘোরাচ্ছেন, তখন কি অ্যাক্সেলারেশন দেন? ফুল যখন টার্নিং, ব্রেকে পা দিয়ে ধীরে ধীরে ঘুরাই না, অ্যাক্সেলারেশন দেওয়া হয় না। কিন্তু অ্যাক্সেলারেশন যদি না থাকে, তাহলে ইঞ্জিনের মধ্যে যে বাতাসটা ঢুকতেছে জাস্ট বাইপাস লাইন দিয়ে টোটাল বডি, তাই না? সো বাইপাস লাইন দিয়ে ঢুকছে, সেই সময় স্টিয়ারিং আপনি ফুল ঘুরালেন, কিন্তু স্টিয়ারিং পাম্প খারাপ, ঠিক আছে? তখন পাম্পের উপর অনেক বেশি লোড পড়ে। এই লোডটা কার কাছে যায়? ইঞ্জিনের উপর। ইঞ্জিন ধরেন যে আইডল যে বাইপাস লাইন দিয়ে যে বাতাস নিচ্ছে, ওই লোড দিয়ে, ওইটুকু বাতাস দিয়ে ইঞ্জিন যে যতটুকু পাওয়ার উৎপন্ন করে, ওই পাওয়ার মানে কাজ করতে পারে না, যার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তোমার বন্ধু কোথায়? কি সেমিনার? স্টিয়ারিং বেল্টটা কই থাকে একটু দেখাতেন? বেল্টটা কই থাকে? হ্যাঁ, মানে স্টিয়ারিং এর কোন পাশে থাকে? এই যে পাম্পটা আছে না, পাম্পের সাথে, তো পুলিতে থাকে। পাম্পের পুলির সাথে ইঞ্জিনের মেইন পুলির সাথে থাকে। মানে অনেক গাড়িতে আছে একটা বেল্ট দিয়েই সব কাজ করে, কোনো কোনো গাড়ি আছে আলাদা আলাদা আলাদা। দুইটা লাগে। এটা ডিপেন্ড করে, আপনি বলতে পারবেন না কয়টা বেল্ট থাকে। এক সিরিয়ালে থাকলে একটা দিয়ে বেল্ট। হ্যাঁ, ভিন্ন ভিন্ন এটাকে ড্রাইভ বেল্ট বলে, ঠিক আছে? অল্টারনেটর মোটর সব কিছু চলে একটা দিয়ে, ঠিক আছে? ডিপেন্ড করে। এরপর কি বলছিলাম? পাওয়ার স্টিয়ারিং পাম্প যদি খারাপ হয়, সেক্ষেত্রে ধরেন যে ইঞ্জিন স্টার্ট করছেন, পাম্পের ব্যারিং থেকে ঘর 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 সাউন্ড করতে পারে, তাহলে স্ট্যাটিস্কোপ দিয়ে চেক করবেন, অথবা না থাকলে আমরা বুঝতে পারি আসলে, দেখি সাউন্ডটা কোথায়, ফিজিক্যালি অবজার্ভ করলেই তো বোঝা যায় কই থেকে আসে। এবং এমন হইতে পারে পাওয়ার স্টিয়ারিং পাম্পের ভিতরে এটা সিজ করছে, ঘো 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 একটা সাউন্ড করবে, মানে মানে বেয়ারিংয়ের সাউন্ড আর ভিতরের কম্প্রেসর পাম্পের সাউন্ড কিন্তু ডিফারেন্ট। একটা বাজে একটা কক 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 একটা সাউন্ড করতে পারে, কক 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 কক, ঠিক আছে? অথবা ক হ্যাঁ এমন সাউন্ড করতে, চায় না এরকম একটা মানে হ্যাঁ, যে শব্দ হয়। রাইট, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, তো পাম্প যদি খারাপ হয়, পাম্প কেন খারাপ হয়? পাম্প যদি খারাপ হয়, তাহলে পাম্প কেন খারাপ হয়? কারণ আপনি যদি পিরিয়ডিক মেনটেন্যান্স প্রপারলি না করেন, ট্রান্সমিশন কী বলে, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যদি আপনি টাইম মতো চেঞ্জ না করেন, তাহলে পাম্প খারাপ হতে পারে। পাম্প কাজ করবে না, পাম্প নষ্ট হয়ে যাবে দ্রুত, ফ্রিকশন বেশি হবে। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড 3টা কাজ করে, এটা ফ্রিকশন কমায়, এটা হিট কমায়, আর এটা ফ্লুইড হিসেবে কাজ করে। মানে ফ্রিকশন কমে যায়, লুব্রিকেশন হিসেবে কাজ করে। তারপর মানে টেম্পারেচারটা কুলিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং হাইড্রোলিক ফ্লুইড হিসেবে কাজ করে। এই যে এটাকে, এখানে যে পিস্টন আছে, পিস্টনকে ধাক্কা দেওয়ার জন্য, ঠিক আছে? তো পাম্প আপনাকে চেঞ্জ করতে হবে। পাম্প আসলে অনেকে রিপেয়ার করে, পাম্প রিপেয়ার করবেন না। পাম্পটা এগুলো রিপেয়ার করা মানে রিপেয়ারিং যাবেন মানে আপনার পোর সার্ভিস কোয়ালিটি, রিপেয়ারিং করবেন মানে আপনার সার্ভিস পোর, আপনি ইনকাম করতে পারবেন না বেশি। তার মানে এই না যে আমি ইনকাম করার জন্য আমি পার্টস রিপ্লেস করব, অলসো ফর দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। মানে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, প্লাস বিজনেসও হবে। মানে আপনার উদ্দেশ্য বিজনেস, তা আপনার উদ্দেশ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোয়ালিটি সার্ভিস, অটোমেটিক বিজনেস হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি ছিল? রোটারি কন্ট্রোল ভালভ। রোটারি কন্ট্রোল ভালভ
with the exception of the new, directs the high pressure এই রোটারি কন্ট্রোল ভাল্ব এটা অনেক সময় এটা খুব কম নষ্ট হয় একদম। আমার এই এত বছর এক্সপিরিয়েন্স একটা গাড়ির রোটারি কন্ট্রোল ভাল্ব, তারপর আমি পাইনি র্যাঙ্কস ওয়ার্কশপে একটা গাড়ির পাওয়া গেছে। কী সমস্যা? ধরেন যে গাড়ি যখন স্টার্ট করে অটোমেটিক স্টিয়ারিং ডানে বামে কাটে, অটোমেটিক স্ট্যান্ড ব্যবস্থা। কারণ যখন আপনি ঘোরাবেন স্টিয়ারিং তখন ফ্লুইড ডিরেকশন কী হয়? চেঞ্জ হয়। সো অটোমেটিক ডিরেকশন চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, তো যার কারণে ফ্লুইড যখন ডিরেক্টলি ফ্লুইড প্রেশার যখন যায় গিয়ে ধাক্কা মারে তখন তো অটোমেটিক ও মুভ করবে ডানে বামে। ঠিক আছে, এটা খুব রেয়ার কেস। তবে যখন স্টিয়ারিং ফ্লুইড চেঞ্জ করে তখন এটা সব পুরো সিস্টেমটা ফ্লাশিং করে আর কি, দীর্ঘদিন হয়ে গেলে। ঠিক আছে, এটা কোয়ালিটি বুঝে। আর যদি পিরিয়ডিক মেনটেন্স টাইম টু টাইম করে তাহলে ঠিক আছে, ফ্লাশিং করতে হবে না। অনেক সময় ইঞ্জিন ফ্লাশিং করে না, অনেকেই করে, ইটস জাস্ট আই ওয়াশ। আপনি যদি নিয়মিত সার্ভিস করেন, নেভার ডু ফ্লাশিং। রেডিয়েটর ফ্লাশিংটা মনে হয় একটু রেডিয়েটর ফ্লাশিং কেন করতে হয়? রেডিয়েটরের মধ্যে কি ভিতরে হচ্ছে ওই পানির যে আয়রন বলে, যেটা কিনা আয়রন বলে, এটা যদি জমে তাহলে এটা ফ্লাশিং করতে হয়, ক্লিন করতে হয়। বাট আপনি ইঞ্জিন অয়েল নিয়মিত চেঞ্জ করলে কেন ফ্লাশিং করতে হবে? অনেকে করে দেয়। ফ্লাশিং অয়েলতে প্রফিট অনেক বেশি, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, ফ্লাশিংয়ে যদি করতে হবে তাহলে ফ্লাশিংয়ে যদি করতে হবে তাহলে ফ্লাশিং অয়েলটা ইঞ্জিন থেকে সম্পূর্ণ রিমুভ করতে পারে? ওয়াশিং করার পর, ফ্লাশিং করার পর আপনি 3 লিটার দিয়ে ফ্লাশিং করবেন, কতটা? 4 লিটার দিয়ে 4 লিটার বের করতে পারবেন? 4 লিটার বের হবে না, 250 গ্রাম হলেও থাকবে। তো 250 গ্রাম ওই আগে পরের ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করবে। তাহলে ফ্লাশিং অয়েল কি ইঞ্জিন অয়েলের জন্য ব্যবহার করা বানানো হয়েছে? মানে আমার কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তারপর ওই ইঞ্জিন অয়েলটা মিশে যাবে। তো ব্যাপারটা হলো কেন করে, আগের গাড়িগুলো অনেক আগের, ধরেন যে 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহার করতো, দীর্ঘদিন করতে করতে আমাদের ভিতরে গাছ জমে গেছে আর কি, তখন করে। কিন্তু আপনি ইউজ করেন 0W20 ইঞ্জিন অয়েল, মোর সিনথেটিক, মানে ফুল সিনথেটিক অয়েল, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর ফ্লুইড লাইন লিকেজ হলে স্টিয়ারিং হার্ড হবে এবং ওই কাস্টমার বলবে যে কি ফ্লুইড পাওয়ার স্টিয়ারিং অয়েল কমে যায়, ফ্লুইড কমে যায়, হ্যাঁ, অথবা ঘেমে যায়, এই টাইপের কমপ্লেন করবে এবং ফ্লুইড কমে স্টিয়ারিং হার্ড মনে হবে। কারণ লিকেজ যদি হয় প্রেশার ফল করবে আর কি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, স্টিয়ারিং বক্স, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং বক্সের এই যে এই সাইড দিয়ে লিকেজ করে। ও সরি, এটা হাতে নিচ্ছি কেন আমি? ভুল করে। আচ্ছা, এই যে এইটা পিস্টন না, এখানে সিল আছে যাতে ফ্লুইডটা বাইরে বের না হয়, এখানে সিল আছে যাতে ফ্লুইডটা বাইরে বের না হয়। সিল অনেক সময় কী হয়, নষ্ট হয়ে যাবে। সিল লিকেজ করলে সিলের গোড়া দিয়ে কি ফ্লুইড আসবে, ফ্লুইড আসলে কমে যাবে এবং স্টিয়ারিং হার্ড লাগবে। তো নর্মালি হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম রিপেয়ার করে, পাজেরো গাড়িগুলোতে প্রচুর রিপেয়ার করে, এগুলো সরকারি গাড়িগুলো বিশেষ করে। রংপুর ডিসি অফিসের একজন এনডিসির সঙ্গে কথা বললাম যে স্যার আমাদের ওয়ার্কশপ গাড়িগুলো ভাড়া, তো একটা গাড়িতে 30,000 টাকা বাজেট বাৎসরিক, 40,000 টাকা কাজ করার জন্য। কাজ করবে কি, পার্টস কিনবে কি কাজ করবে? স্টিয়ারিং জেনুইন একটা স্টিয়ারিং বক্সের দাম 80,000 টাকা মিৎসুবিশি, এই জন্য রিপেয়ার করে। হ্যাঁ, ওগুলোর একবার রিপেয়ার করা যায়, চলে। আর দেখে যে আসলে রিপেয়ার করার সময় সিলকিট যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্যা নেই,
এই সিল টিলগুলো যদি খারাপ হয়ে যায়, আর যদি ভিতরে গিয়ার বক্স খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও রিপেয়ার করে চালানোর জন্য, বাট নট ওয়াইজ। তো ওদেরকে স্যার ইয়ে করে না যে এইটার বাজেটে দিলি যেটা বাজেট কীভাবে মানে এটা তো ইন্সপেকশন করে কেউই করে করে, কিন্তু বাজেট তো আর করবে না, এটা ওইভাবে বাজেট দেয় না সরকারি গাড়ির। প্রত্যেকটা সরকারি অফিসের বাজেট, ওই যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরুরি ভিতরে 70,000 60,000 টাকা বাজেট, আবার ওখান থেকে 18% কাটবে, মানে ভ্যাট ট্যাক্স সহ এত টাকা বাজেট। ওরা অন্য ব্যাপার আছে, ঠিক আছে, এটা পোস্ট করেন বলতেছি। আচ্ছা, স্টিং অ্যাঙ্গেল সেন্সরটা ইলেকট্রিক পাওয়ার স্টিং সিস্টেম। স্টিং অ্যাঙ্গেল সেন্সর অথবা ইসিইউ অথবা পাওয়ার স্টিং মোটর যদি খারাপ হয়ে যায়, ড্যাশবোর্ডে কি একটা সাইন শো করবে, যদি করে তাহলে আপনাকে ডায়াগনোসিস করে প্রবলেম ফাইন্যান্স করতে হবে কম্পিউটার দিয়ে। তাছাড়া আপনার স্বপ্ন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর যদি ধরেন যে কেমনি বুঝবেন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর খারাপ, আপনি কি করবেন, আপনি হচ্ছে ডায়াগনোসিস টুল লাগাবেন, লাইভ ডাটাতে যাবেন, লাইভ ডাটাতে গিয়ে স্টিয়ারিং ঘোরাবেন, দেখবেন ডেটা চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, আজকে নিয়ে যাবো আপনাদের ওয়ার্কশপে, ঠিক আছে। স্টিয়ারিং ঘোরালে ডেটা চেঞ্জ হয় কিনা, যদি চেঞ্জ না হয়, 0 থাকে তাহলে প্রবলেম, অথবা ম্যাক্সিমাম ভ্যালু দেখাচ্ছে, অথবা গ্র্যাজুয়ালি আপনি ঘুরালে গ্র্যাজুয়ালি ডিগ্রিটা পারবে না, কত ডিগ্রি ঘুরতেছে গ্র্যাজুয়ালি পাবে না, 10, 20, 30 এভাবে লাভ দিয়ে পারে আর কি, তখন প্রবলেম। এবং এটার জন্য ফল কোড থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আপনি স্টিয়ারিং বক্স যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করার প্রসেসটা একটু বলি আপনাদেরকে। স্টিয়ারিং বক্স আপনি চেঞ্জ করলে লোকালি কি করে, লোকাল ওয়ার্কশপগুলোতে চেঞ্জ করে আর কোনো কিছু করি না। না, স্টিয়ারিং বক্সে চেঞ্জ করে, বক্স চেঞ্জ করার প্রসেসটা কি? বক্স চেঞ্জ করার কোনো নিচে পুরো পার্টটা নামায় বক্স খুলে ফেললাম, একটা রিকন্ডিশন লাগাই দিয়ে পুরা সেট আপ করে দিলাম। আমি বলছি যে সেট আপ করার প্রসেসটা কি, আপনাকে কোন নাটটা খুলবে, আগে প্রিকিউশন কী নেবেন, মানে আপনি স্টিয়ারিং বক্স খুলবেন, আপনি কি নাট বল্ট খুলে সাথে সাথে করতে পারবেন? প্রাইমারি স্টিং হচ্ছে আমার স্টিয়ারিং হুইল উপরেরটা এটা খুলতে হবে ফার্স্ট, একদম উপরে যে আমার যে এসআরএস এয়ারব্যাগ যে জায়গায় ওইটা আগে খুলে নিই, এরপরে হচ্ছে আমার ভিতরে যে ফিতাটা আছে ওটা বের করে নিই, নেওয়ার পরে দেন হচ্ছে আমার ওই পাওয়ার স্টিয়ারিং মোটরের যে পার্টটা বের হয় তখন মোটরটা খুলে নিই, দেন হচ্ছে ফুল কি যেটাকে বলে। আচ্ছা, আমি একটু বলি। এটা হলে হয় কি, স্টিয়ারিংয়ে যে হুইল খুলে তো আপনার সময় লাগবে না, মানে কাজ করছেন ঠিক আছে সেফলি, বাট হাউ ইউ পারফর্ম, আপনার পারফরমেন্স কেমন, দক্ষতা কেমন আপনার অ্যাজ এ টেকনিশিয়ান। আর এক কাজ করতে যদি আপনি ধরেন যে নর্মালি 3.5 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ, কাজ করার হ্যাঁ, মিনিমাম খোলা ফিটিং মিলে খোলা ফিটিং 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। এখন যদি এর যত কমে করাইতে পারবেন তত ভালো না, 3 ঘন্টার কাজে যদি 5 ঘন্টা লাগে তাহলে 2.5 ঘন্টা আপনার লস। চিন্তা করেন, একটা টেকনিশিয়ান প্রতিদিন যদি 1.5 ঘন্টা করে, আপনার ওয়ার্কশপে 40 জন টেকনিশিয়ান, তাহলে দেখেন, তাহলে কয়জন থেকে 40 জন গুনুন 1.5 আওয়ার গুনুন 26 ডেজ, কত হয় দেখেন তো? বিশ আর 26 গুণ, ভাগ দেন 8, 1560 ভাগ হচ্ছে 8, মানে ওয়ার্কিং ডেজ কত, 195 দিনের কাজ আপনার লস হয়েছে। দিস ইজ দ্য বিজনেস ক্যালকুলেশন। এইভাবেই কিন্তু বিজনেস ক্যালকুলেশন হয়, মানে মোর এফিসিয়েন্ট। আপনি যদি আপনার টেকনিশিয়ানকে যত 195, একটা টেকনিশিয়ান 195 দিন কাজ করলে যে প্রফিট হইতো, আপনি যদি এই যে 1.5 ঘন্টা যদি ওয়ার্কিং আওয়ারটা যদি কমাই নিতে পারতেন তাহলে আপনার এটা হতো, ঠিক আছে। তাহলে 195, তাহলে পার আওয়ার ইন্টারন্যাশনাল একটা রেট আছে, কিন্তু আমি যখন শুধু 2016 সালে ছিল 1200 টাকা, 2016 সালে ছিল 17 সালে 1200 টাকা ছিল। আমাদের ইন্টারন্যাশনাল একটা লেবার ক্যালকুলেশন আছে, কিন্তু
মানে যে আমরা যারা ডিলারে কাজ করছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রসেস মেনটেন করি আমরা, যদিও বা সব কিছু ইমপ্লিমেন্ট করি না, বাট এটা জানা থাকতে হবে। 1200 টাকা, তাহলে এখন কত হতে পারে? 2000 টাকা। তাহলে আপনি গুণন দেন 2000 টাকা, কত টাকা লস হয়েছে আপনার? ও এটা কত? 195 দিন না, সরি, গুণ দিতে হবে 1560 দিয়ে গুণ দিতে হবে। 1560 3000 3120 নাকি? 95 আর 1560 গুণগুলো না না আচ্ছা 1560 গুণ 2000, বেশি না, 31,20,000। এই তো মানে 30 দিনে 31 লাখ টাকার আপনি যদি আপনার ভরপুর কাজ থাকে, আপনি ধরেন কাজে নাই ক্যালকুলেশন দিয়ে কী করবেন আপনি, কি বুঝতে পারছেন? যদি আপনি ধরেন যে ফুল আপনার ওভারটাইম করতে হয়, ওভারটাইম যদি ওভারটাইমে করেন তাহলে আপনি এত টাকা ওভারটাইম দিতে হবে, মানে এত টাকা লস হবে আর কি, লস হয়, শুধু মেকানিক চার্জ লস হয়, মানে শুধু লেবার লস হবে এটা। লেবার না। এখন তো ইঞ্জিনিয়ারিং সিস্টেম স্যার লিন সিস্টেম পড়ায়, হ্যাঁ লিন সিস্টেম পড়ায় সব ইঞ্জিনিয়ারিংতে লিন লিন সিস্টেম বলতে হচ্ছে যে এই সমস্ত এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি কি কারণ ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ার জন্য, হ্যাঁ হ্যাঁ। এগুলোই করে গার্মেন্টসে এটা এখন প্রচুর পরিমাণে ইমপ্লিমেন্ট না না, এটা তো গার্মেন্টসে তো মোস্ট ইফেক্টিভ। প্রতিটা অপারেশনে মানে Minute calculation করে। ক্যালকুলেশন করে, এটাকে বলে এসএমবি। হ্যাঁ, ওই এসএমবিটা ক্যালকুলেশন করার পরে তারপরে এবার দেখেন হেড অফ সার্ভিসরা কীভাবে স্যালারি বাড়ায় নেয়, এই ক্যালকুলেশন করে স্যালারি বাড়ায় নেয়। কি বুঝতে পারছেন? সে টাকা ইনকাম হোক বা না হোক, সে কী করছে বলছে যে স্যার 9টার সময় 9:30 সময় অফিস দিলাম আমি স্যার 9:30, 8:30, 8:30 থেকে 6টা পর্যন্ত অফিস। বাংলাদেশে কোনো একটা অফিসে এই কাজ করছিল আর কি। চিলিতে তাই করছে। 8:30, তো 8:30 ধরেন যে 9টার সময় অফিস হলে 9:30 সময় কাজ শুরু হবে, আর যদি 9টার সময় 8:30 সময় দেন তার 9টায়, তোমার আধা ঘন্টা আপনার কী হলো? টাইম সেভ হয়ে যাবে। তো ধরেন যে আপনার সারা বাংলাদেশে কমার্শিয়াল কোম্পানি, সারা বাংলাদেশে 30টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চই ধরেন যে শুরুতে সব মিলে 300 জন এমপ্লয়ি, 300 জন এমপ্লয়ির সাথে আপনি চিন্তা করেন যে আধা ঘন্টাতে কত টাকা আসে। এটা করে যখন বাৎসরিক ক্যালকুলেশন দেখাইছে বা মাসে দেখাইছে, স্যার আমি তো 18 লাখ টাকা ইনকাম করছি, আমার এবার 50 লাখ টাকা বাড়া দেন। মিনাকি গার্মেন্টসে স্যার আমরা এই কাজটা করছিলাম। ঠিক আছে, কী ছিল মানে কি বুঝতে পারছেন? ইপিএস ও না, বলি নাই তো, প্রসেসটা বলি নাই। প্রসেসটা হলো আপনি স্টিয়ারিং বক্স খোলার দরকার নেই, স্টিয়ারিং হুইল খোলার দরকার নেই, সরি হুইল খুলবেন না, কী করবেন? স্টিয়ারিংটা লক করবেন আগে, লক করবার চাবিটা সরাই ফেলবেন। কেন খুলে জানেন? কারণ হচ্ছে জানেন যে 3 জন কাজ করে ওয়ার্কশপে, 3 জনের মধ্যে ওই কাজটা 3 জন করবে আর কি। তো একজন চলে গেছে, তো স্টিয়ারিং লক করে নেওয়ার সে চাবি আছে, সে ঘুরেছে, স্টিয়ারিং ঘুরে গেছে, সাথে সাথে আপনার সেন্সর কেটে যাবে। মানে স্টিয়ারিং যে আড়াই পাক ঘুরবে না, হ্যাঁ এটা সিস্টেম। স্টিয়ারিং মানে আড়াই পাক তো ঘুরে ওই স্টিয়ারিং হুইল, এবার আড়াই পাক, এবার আড়াই পাক। আড়াই পাক যখন ঘুরে তখন যদি লক না থাকে এবং নিচে যদি জয়েন্টটা খোলা থাকে তাহলে এটা ঘুরতেই থাকবে। তো ওই যেমন ওটা ঘুরান তো ভাই, এই ঘুরতে, আচ্ছা লক হয়ে গেছে না, এবার লকটা খোলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাক থাক, স্টিয়ারিং লক হয়ে গেছে না, আগে এবার লক করে নিতে হবে। আচ্ছা ঠিক, তো এই যে স্টিয়ারিং হুইলটা এতে যখন 300 মানে ওই আড়াই পাকের বেশি যদি ঘুরবে যদি লক না থাকে, ঘুরলে তো স্টিয়ারিং মেকানিক্যাল ফেলিওর হয়ে যাবে। তাহলে আপনি কী করবেন? ফার্স্ট গাড়িটা যখন ওয়ার্কশপে আসার পর ফার্স্ট টাইম স্টিয়ারিং লক করবেন, করে চাবি সরা ফেলবেন, কারণ চাবি গেলেই স্টিয়ারিং মানে আনলক হওয়ার চান্স আছে, কেউ যদি হাতে টান দেয় তাহলে খুলে যাবে। আচ্ছা, সরা ফেলার পর এরপর লক তো হয়ে গেছে, আর কিন্তু ফিতে সেরার চান্স নাই অথবা সেন্সর নষ্ট চান্স নাই। এরপর স্টিয়ারিং ইয়ক অর্থাৎ ইনার শ্যাফট, এই যে এটা খুলে নেবে, এই যে মাঝখানে যে স্টিয়ারিং ইয়কটা আছে এটা খুলে ফেলবে, খুলে ফেলার পর তারপর স্টিয়ারিং বক্স খুলবে। কারণ স্টিয়ারিং বক্স খোলার সময় এই জায়গায় যে কী পরিমাণ বাড়ি দেয়, হ্যামার দিয়ে বাড়ি দেয় না, এই যে এটা যখন খোলে, কিন্তু এটা যখন হ্যাঙ্গার থেকে খোলে, ওই নাকল থেকে স্টিয়ারিং নাকল থেকে যখন খোলে তখন খুব জোরে জোরে বাড়ি দেয়। খুব জোরে শক্ত হয়ে থাকে তো। হ্যাঁ খুবই বাড়ি দেয়। তো
হ্যাঁ, তো বাড়ি যদি দেয়, এই বাড়ির ভাইব্রেশনটা যদি আপনি মাঝখানে এটা না খোলেন, তাহলে এটা এই যে সেন্সরের কাছে গিয়ে ভাইব্রেশনটা লাগবে না? লাগবে কি না? সো আপনি ধরেন যে টয়োটা গাড়ির কথা বলেন যে এখানে সেন্সর থাকে, কিন্তু লেটেস্ট টেকনোলজির যে গাড়িগুলো বা ইউরোপিয়ান গাড়িগুলোতে থাকে হচ্ছে অনেকগুলো গাড়িতে একদম কলামের মধ্যে থাকে মোটরের, স্টিয়ারিং সেন্সর তো এক জায়গায় থাকে না। তো যার কারণে কী হবে, আপনি এই প্রসেস যে কোনো গাড়ি কাজ করবেন প্রবলেম হবে না। আর যদি আপনি বাড়ি দেন, তো বাড়ির ভাইব্রেশনের কারণে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, কারণ শক খাবে না, ভাইব্রেশন হবে না। কি করতে হবে তুমি বলো, প্রসেস বলো। স্টিয়ারিং বক্স রিপ্লেসের প্রসেসটা বললাম যে প্রথমে ওই যে লক করতে হবে, লক করলাম, করে লক করে ওই যে চাবি চাবি সরাই ফেলতে হবে। সরাই ফেলতে হবে। তারপর তারপর যে কলামের এটা খুলতে হবে। কোনটা হুইলের ওই যে নাম কি? জয়েন্ট। জয়েন। কয় যে নাম কি আপনার? কয় স্যার ফাইলে আছে। ফাইলে কি নাম আছে? কয় বাবা যেটা ডাকে। কয় বাবা কি নামে ডাকে? কয় হুজুরে যেটা দিয়ে ডাকছে, হুজুরে যে নাম রাখছে। তো এই অবস্থা হয়েছে ওর। কি নাম কি? ইয়ক। ইয়ক। ঠিক আছে, তারপর তারপর আর কি স্যার? স্টিয়ারিং বক্স খুলবেন। এরপর লাগানোর পর স্টিয়ারিং বক্স লাগাবে, সব কিছু অন করবে, তারপর ইয়োক লাগাবে। ইয়োক লাগানোর পর গাড়ি ওকে। ওকে। স্যার অনেক সময় যে দেখি স্যার স্টিয়ারিং একদিকে হয়ে থাকে আর চাকা তো আচ্ছা, ওটা তো অন্য জিনিস, ওটা আসতেছি, ওটা পরের সাবজেক্ট। এরপর কি আছে দেখেন তো। পিএস মোটর। একটা সেন্সর মিটার কাটতে গেলে রিপেয়ার করা যায় না? এটা রিপেয়ার করা আমার মধ্যে যায় না। কেমনি করি? এটা তো স্যার অ্যাক্সিডেন্টে মনে করতে হয়ে গেল, ওটা সেন্সর কেটে গেল। বন্ধ করেন একটু। এরপর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং মোটর যদি ফেল করে তো স্টিয়ারিং হার্ড হবে। ইসিউ খারাপ খুব কম হয় আর কি, ঠিক আছে। এই এরপর লেখেন ভিওসি, ভয়েস অফ দেখছেন। এবার আপনি একটা বলেন কাস্টমার কমপ্লেন। বলতে হবে না, আমি যে পড়ালাম কাস্টমার পড়াইছি তো, একটু আগে পড়াইলাম না, কি কাস্টমার কমপ্লেন? স্যার প্রথমে তো একটা হবে যে স্টিয়ারিং হার্ড। আপনি বলেন না, একজন করে, উনি একটা সবাই একটা করে বলবেন। যাকে আগে দেবো সেই সৌভাগ্যবান, পিছিয়ে যাইতে যাতে আর খুঁজে পাবেন নাকি। স্টিয়ারিং অটো ঘুরে, লেখেন অটো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর স্টিয়ারিং অটো ঘুরে, স্টিয়ারিং অটোমেটিক টার্নিং করে। সবার থেকে শুনে নিলে কোনো সিকোয়েন্স ধরে বলে নাকি সাধারণত কোনগুলো বেশি হয়, কমনলি যেগুলো হয়? না, এইটা আসলে কাস্টমার কমপ্লেন। আপনি ধরেন যে লেখেন যে কোনো কাস্টমার যে এসে বলতে পারেন, মানে ওকে, এখন মানে আপনারা কাজ করতে গেলে আমাদের যে একটা বললেন যে খুবই কম সমস্যা, হ্যাঁ, যেমন সেই হিসেবে যেটা বেশি হয় কমনলিগুলো বেশি আগে বললে যেন আমি তো আর বলতে সেটা তো আপনারা বলতে পারবেন না। আমি তো আর সেটা বলে দিচ্ছি না, আমি তো আপনাকে দেখি আমি যে তখন পড়ালাম, পরে আমি সিকুয়েন্সিয়াল নাহলে বললাম আর কি। না লিখলে বেশি সমস্যাটা আগে লিখলে মানে যত সুন্দর হবে না। আচ্ছা, আমি ভুল বললাম? না, আমি তো মানে এখানে দুইটা ব্যাপার। একটা হলো আমি যদি লিখি তাহলে আমি ওই সিকুয়েন্সিয়াল লিখে দিলাম। শুনলাম দেন একটু না হয়। আচ্ছা ঠিক আছে, লেখেন, পরে লেখেন তাহলে। মানে আগে শুনেন তারা আগে সবার দিয়ে একটা নেই, শুনি আগে। হ্যাঁ বলেন। ও বলছে স্টিয়ারিং, অটোমেটিক টার্ন করে। আচ্ছা তুমি বলো একটা। ঘুরালে সাউন্ড করে, স্টিয়ারিং ঘুরালে, সাউন্ড করে শব্দ করে। আচ্ছা স্টিয়ারিং ঘুরালে খটখট শব্দ করে আর কি, সাউন্ড করে। আর হলো স্পেসিফিক সাউন্ড, ডিফারেন্ট সাউন্ড হয় কিন্তু। আপনি এটা বলেন। স্যার স্টিয়ারিং প্লে করে যেটা মানে স্টিয়ারিং প্লে করে, মানে আমি ঘুরালে স্টিয়ারিং সাথে সাথে ঘোরে না আর কি। ইয়াস, নেক্সট হার্ড হয় স্টিয়ারিং হার্ড। ইনস্ট্রুমেন্ট আপনার এই বাকি চলে আসবে ইয়ে কি বলছে যে স্টিয়ারিং মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে বাতি জ্বলবে।
মালফাংশন লাইট জ্বলে, স্টিয়ারিং মালফাংশন লাইট। স্পিড ব্রেকার পার করলে ইয়াস, স্পিড ব্রেকার করলে গট করে শব্দ করে, গাড়ি একদিকে টানা স্যার। গাড়ি একদিকে টানে। ইয়াস, তারপর আপনি স্যার, আপনি আপনি আমি হ্যাঁ, গাড়ি 80 এর উপরে যাওয়ার পরে গাড়ি স্টিয়ারিং কাঁপে। ইয়াস। নেক্সট বেল্ট থেকে সাউন্ড হয়, কি? বেল্ট থেকে সাউন্ড হয়। বেলতি, আমি কিন্তু ব্রেক। আচ্ছা, ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিন কম্পার্টমেন্ট থেকে ক্যাসকা শব্দ করে, কোন বেল থেকে এটা আপনি জানেন না, এটা স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং। তারপর ফ্লুইড লেভেল কমে যায়। কমে যায়, তারপর স্টিয়ারিং পাম্পে শব্দ করে। ইয়াস, স্টিয়ারিং যখন ডানে বা বামে ঘোরাচ্ছি তখন হচ্ছে আপনার এটা কট করে শব্দ করে। আওয়াজ করে। আচ্ছা, তারপর স্টিয়ারিং টার্নিং করলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইয়াস, আরে সর্বনাশ, আজকে সবাই পারছে দেখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ভাঙ্গা রাস্তায় চললে ঘটো ঘটো, স্টিয়ারিং আপনি ঘুরাচ্ছেন না, বাট ভাঙ্গা রাস্তায় চললে এইটা হলে একদম কমন প্রবলেম এটা। দেখছেন লাস্টেরটা এক হয়ে গেছে। একটা সময় ওই যে স্টিয়ারিং বলছে কি বললো স্টিয়ার, হ্যাঁ, গাড়ি চলার সময় গাড়ি ভাঙা রাস্তায় চললে ঘটর ঘটর শব্দ করে, ঘটর ঘটর শব্দ করে। যেটা ওই যে উনি বলতেছিল যে ডাইনে বামে টানে ওটা অ্যালাইনমেন্টের কারণে হয়, আবার চাকার কারণে হয়। স্টিয়ারিং বক্স খুব বেশি খারাপ হলে অটোমেটিক স্টিয়ারিং ঘুরে যায়, কারণ স্টিয়ারিং তো ঠিক থাকে না, ও তো অটোমেটিক বামে অটোমেটিক মানে কি, ও মানে ইয়ে চেঞ্জ হয়, মানে আপনার স্ট্রেট না থেকে ওটা তো ব্রেক প্যাডেল, এটা ব্রেকের সাথে সম্পর্ক। একটা ব্রেক প্যাডেল ভাইব্রেশন করে। আচ্ছা, একটা একটু করে আসি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, কি লিখছেন? গাড়ি বাঙ্কার চালালে ঘটা ঘটা শব্দ করে। শব্দ করে। 2 নম্বর জেনে লিখবেন, স্টিয়ারিং ডানে বামে কাটলে শব্দ করে। লিখছেন? এরপর লেখেন স্টিয়ারিং ডানে বামে কাটলে শব্দ করে। আচ্ছা, স্টিয়ারিং ফ্রি প্লে বেশি, মানে অর্থাৎ স্টিয়ারিং যখন ঘোরায় তখন সাথে সাথে স্টিয়ারিং ঘোরে না। হ্যাঁ, মানে একটু পরে গিয়ে ঘোরা শুরু করে। এই সমস্যাগুলো যদি হয় তাহলে হাই স্পিডে ব্রেক করলে হাই স্পিডে গাড়ি চালালে স্টিয়ারিং ভাইব্রেশন করবে। লেখেন, হাই স্পিডে চালালে স্টিয়ারিং ভাইব্রেশন করে। এরপরেরটা লিখবেন, হাই স্পিডে ব্রেক করলে স্টিয়ারিং ভাইব্রেশন করে, মানে চালালেও হবে, হাই স্পিড ব্রেক করলেও হবে। দুই ধরনের হবে। হাই স্পিডে চালালে পছন্দ করেন স্যার? হাই স্পিডে চালালে গাড়ি ভাইব্রেশন করে, বডি ভাইব্রেশন করে। এটা দুই কারণে, এটা মাউন্টিং খারাপ থাকলেও হতে পারে, স্টিয়ারিং খারাপ থাকলেও বডি ভাইব্রেশন করে। আরেকটা হাই স্পিডে হ্যাঁ, আরেকটা বলেছেন হাই স্পিড হাই স্পিডে ব্রেক করলে ব্রেক করলে, হাই স্পিডে চালানো অবস্থায় ব্রেক করলে স্টিয়ারিং ভাইব্রেশন করে, মানে চাকায় ফাংশন অথবা ক্যালিব্রেশন, কোডিং, প্রোগ্রামিং এই রিলেটেড যে কাজগুলো হয় আলোচনা করব। লার্নিং, ক্যালিব্রেশন, অ্যাডাপ্টেশন, মানে স্টিয়ারিং যদি হালকা একটু ভার বা একটু টাইট হয়ে যায়, এক্ষেত্রে কি ফুয়েল পাম্পের যে ফুয়েল ওয়েলটা এটাকে চেঞ্জ করতে হয়? মানে একটু ভার বা একটু হাইড্রোলিক স্টিয়ারিংয়ের, হ্যাঁ, মানে এটা
হ্যাঁ, এটা যদি অনেক সময় চেঞ্জ করলে পাতলা হয়ে যায়। ফ্লুইডটা ফ্লুইড চেঞ্জ করলে অনেক সময় হালকা হয়ে যায়। ওই ক্ষেত্রে তো মানে আপনি যেটা বলছিলেন যে ক্যালিব্রেশন লাগে না, অটোমেটিক ড্যাং বাম করলেই ক্যালিব্রেশন হয়ে যায়। সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। একোয়ার ক্ষেত্রে হাইব্রিড না না, আমি এটা কিন্তু মডেলের নাম বলছি, কিন্তু এমজির কথা বলছি কিন্তু আমি, হ্যাঁ। সব গাড়িতে যে ব্যাপারটা হয় ব্যাপারটা এমন না। একোয়ার ক্ষেত্রে এগুলোতে ব্যাটারি খুললে কি হয়, এটা আমার ক্যালিব্রেশন লাগে না। লাগে না, সাইনে আসবে না, ওটাতে সাইন আসবে। আসবে না, ছোটটা এই যে প্রিভিউ এগুলাতেও মানে আসে না। এটা আমি একটা মডেলের কথা বলছি, হ্যাঁ, সব গাড়িতে না কিন্তু এটা। এরপর নেক্সট কী লিখছেন, লাস্ট কী লিখছেন? ভাইব্রেশন। হাই স্পিডে চালালে এরপর করলে তুমি কি বলছিলা তোমার পয়েন্টটা? আমি বলছিলাম স্যার যে স্টিয়ারিং ঘোরালে শব্দ করে। আচ্ছা, এটা তো মনে হয় লিখছি। আপনি কি বলছিলেন? স্যার স্টিয়ারিং প্লে করে। প্লে করে, হ্যাঁ, স্টিয়ারিং প্লে লেখেন, এইটা লেখেন। লিখছি না এটা? স্টিয়ারিং ফ্লিপ লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে লিখছি। তুমি কি বলছিলা? এটা খুব ক্লিয়ার কেস, রেয়ার কেস। আর গাড়ি একদিকে টানে। একদিকে টানে, এটাও হয়। গাড়ি চালানোর সময় একদিকে টানে। এই একদিকে টানাটা কি এটা হচ্ছে স্টিয়ারিং বক্সের জন্য? অনেক সময় হয় কি, স্টিয়ারিং বক্সের কী হয়, বক্সের কিছু না, এই যে এটা আছে না, এটা অনেক সময় ঘুরে 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 ধরেন যে ঘুরে না, এটা হ্যাঁ ঘুরতে পারে, এটা রাইট, এটা ঘুরে ঘুরে লুজ হয়ে গেছে, এটা বের হয়ে গেছে। এই দেখেন, এটা আছে না, এটা তো এই দেখেন, এটা কিন্তু ঘোরার মতো অপশন আছে, কিন্তু এটা ঘুরতে ঘুরতে এটা বের হয়ে গেছে। তাহলে কি টো ইন্টু আউটটা কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়ে গেছে। যে স্টিয়ারিংয়েরই তো খেলা। এইটাই সাধারণত হচ্ছে অ্যালাইনমেন্ট করতে গিয়ে এই অ্যালাইনমেন্ট করতে গিয়ে এখানেই তো করতে হয় কাজ। এটাই করতে হয়। তবে সমাধান alignment, কিন্তু সমস্যা এটা। সমস্যা তো স্টিয়ারিং কিন্তু কাজ করতে হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, বাট অ্যালাইনমেন্টও তো কোথায়, অ্যালাইনমেন্টের কাজ সাসপেনশন মানে স্টিয়ারিং দুটোই রেসপন্সিবল স্টিয়ারিং অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, অথবা যদি ফ্রি প্লে বেশি হয় সেক্ষেত্রেও হতে পারে, ধরেন যে ফ্রি প্লে বেশি মানে অটোমেটিক ঘুরে আসে, থাকতে পারে না, গাড়ি ছেড়ে দিয়েছেন, প্লে বেশি থাকার কারণে ঘুরে আসে। ঘুরে আসে, বুঝতে পারে না? ততক্ষণ স্টিয়ারিং মানে গাড়িটা হুইল ঘোরে, হ্যাঁ, হুইল ঘোরে না। তারপর এক সাইডে টার্নিং নিলে বন্ধ হয়ে যায়। আচ্ছা লেখেন, তার আগে টার্নিং দিলে বন্ধ হওয়ার আগে লেখেন পাওয়ার স্টিয়ারিং পাম্প থেকে শব্দ আসে, একজন বলছেন না? স্যার কি বলে লেখা হচ্ছে স্যার? পাওয়ার স্টিয়ারিং পাম্প থেকে আসলে পাওয়ার স্টিয়ারিং পাম্প কথা, হ্যাঁ, অনেক সময় বনেট তুলে বুঝতে পারে ওরা যে কোথায় সাউন্ড আসতেছে। দেখেন পাওয়ার স্টিয়ারিং পাম্প থেকে শব্দ আসে। এরপর লেখেন ফ্লুইড লিকেজ। আর এই সমস্যাগুলো হলে কী হবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে টার্নিংয়ের সময়। লেখেন স্টিয়ারিং ফুল টার্নিং করলে, অর্ধেক করলে হবে না, কিন্তু একদম ফুল করে একদম গাড়ি আগাচ্ছেন, বন্ধ হয়ে যাবে। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ব্রেক চেপে ব্রেক চাপা বলার দরকার নেই তো, যখন টার্নিং করবে তখন ব্রেক চাপলে চাপেই তো টার্নিং করতে হবে। অনেকটা কম হয়েছে তাহলে স্টিয়ারিং ফুল টার্নিং করলে বন্ধ হয়ে যায়। এক্সপ্লোশন দিয়ে তো কেউ আর টার্নিং আর ব্রেক ছেড়ে দিয়েও তো কেউ এটা করতে করবে। আর কি কি বলছিলেন বলেন তো? ডানে বামে কাটলে হচ্ছে শব্দ করে, আচ্ছা, স্টিয়ারিং ডানে বামে কাটলে শব্দ করে। লেখছেন, এটা লেখছেন। এটা লিখছে।
আচ্ছা, আপনি কি জেনে বলছিলেন ভাইয়া? আমি হ্যাঁ, 80 কিলোমিটার যাওয়ার পরে কাঁপে। ওটা লিখছি। আপনি কি জেনে বলছিলেন? হার্ড হয়ে যায় আর কি। স্ট্রিং হার্ড, ওই যে পাম্প দুর্বল হলে স্ট্রিং হার্ড হয়ে যাবে। আর এগুলোই তো মোটামুটি নাকি 10টা মানে সবাই তো, আমি সবাই একটা করে বলছেন, আমি একটা বলছি। আচ্ছা লেখেন, কম্পার্টমেন্ট থেকে কিস কিস শব্দ করে, ইঞ্জিন কম্পার্টমেন্ট থেকে বা ইঞ্জিন বেল থেকে, ইঞ্জিন কম্পার্টমেন্ট থেকে অথবা পাওয়ার স্টিয়ারিং বেল থেকে শব্দ আসে। অথবা পাওয়ার স্টিয়ারিং। স্যার গাড়ি ডিতে দিয়ে প্রথম অবস্থায় একটু শব্দ করে উপরে আবার ঠিক হবে, হুম, কারণ কি? গাড়িটি ডি দিয়ে যখন ওটা গিয়ার বক্স ইস্যু। না বেল থেকে আবার কিস কিস শব্দ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ডিতে দিলে হ্যাঁ ডিতে দিয়ে যখন একটু শব্দ আসে তো বেল্টের শব্দ বলতে হবে, তো এখন কী শব্দ? আচ্ছা হ্যাঁ, এটা হয়, এটা বেল্ট খারাপ হলে এটা হয়। এরপরে যখন হ্যাঁ ঠিক আছে, বেল্ট দুর্বল হলে এমন হয়। বেল্ট যদি নন জেনুইন বেল্ট হয়, সকালবেলা স্টার্ট দেওয়ার সাথে কিসি করে, কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়, ঠিক হয়ে যায়। এটা আবার মানে সকালের কথা না, যে কোনো সময় করতে পারে, রাইট, যে কোনো সময় করতে পারে। আমার গাড়ি তো স্টার্ট দিলে বেল্ট থেকে কিছুক্ষণ, ডিতে দিতে একটু বাড়ছে 2 কিলোমিটার বাড়ছে। ঠিক আছে, বেল্টের সমস্যা এটা। বেটা নন জেনুইন অথবা লো কোয়ালিটি, মানে নন জেনুইন অথবা পুরাতন বেল্ট হলে শব্দ করবে। এরপর আর কি কটা লিখছেন টোটাল? 11টা। তাহলে 4 আর স্যার 8 আর স্যার 12 13 14টা টোটাল ছিল। তুমি কি বলছিলা? কার কারটা লেখা হয়েছে বলেন দেখি, কার কারটা লেখা হয় নাই? Around স্পিড ব্রেকার হচ্ছে স্যার 80 কিলোমিটার, ওটা তো এক নম্বর হয়ে গেছে স্যার। ও স্পিড ব্রেকার কিন্তু আলাদা, এটা মানে একটু বলতে যে ভাঙ্গা রাস্তায়। আচ্ছা, এটা আসলে কি খট করে শব্দ করে তো না, মানে লেখেন স্পিড ব্রেকার থেকে নেমে অথবা ভাঙ্গা রাস্তায় চাকা যদি রাস্তায় গর্তে পড়ে খট করে শব্দ করে। ইয়োগটা খারাপ হলে এমনটা হয়, অথবা ভাঙ্গা রাস্তা ছিল ঘটর 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 শব্দ করে। 1 নাম্বার যে প্রবলেমটা, এটা প্রবলেম কিন্তু ইয়োগ থেকেও আসতে পারে। স্যার প্রথম একটু বলেন, স্পিড ব্রেকার থেকে নেমে অথবা ভাঙা রাস্তায় পড়লে খট করে শব্দ করে। লিখছেন? শেষ আর কি? এগুলোই তো। অনেক সমস্যা। বিরতি দেব? হ্যাঁ আচ্ছা, তাহলে কয় মিনিট? আচ্ছা 10 মিনিট বিরতি দেয়, বিরতি দেয়। এরপর আমরা সাসপেনশন শুরু করবো, ঠিক আছে? যেহেতু শুনেন,